So in this class, I'm going to discuss on pronoun in details. First of all, we have to know the actual definition of pronoun. I mean, what is pronoun? Here you can see যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে ব্যবহার করি তাদেরকেই প্রোনাউন বা সর্বনাম বলে। যেমন আই, উই, ইউ, হি, শি, দে, ইট, এগুলোকে আমরা প্রোনাউন বলি, তাই না? The word which we use instead of noun is called pronoun. তাহলে pronoun কাকে বলে? এমন কিছু ওয়ার্ড বা শব্দ যেগুলো আমরা নামের পরিবর্তে ব্যবহার করি। এখন দেখেন, এখানে কিছু এক্সাম্পল আছে, যেমন করিম ইজ আ গুড বয়, হি গোস টু স্কুল এভরি ডে, হি রিডস ইন ক্লাস 10। এই সেন্টেন্স, এখানে তিনটা বাক্য আছে। এই তিনটা বাক্যে প্রথম কথাটা হচ্ছে করিম, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে এখানে করিম। এই পরের যে বাক্যটা, এখানে ওই করিম সম্পর্কে একটা ইনফরমেশন দিচ্ছে যে করিম যে ছেলেটা, সে প্রতিদিন স্কুলে যায়, সে ক্লাস 10-এ পড়ে। তো সবগুলোতে করিম না বলে জাস্ট প্রথমটাতে করিম রাখছে, বাকিগুলোতে হি এর ব্যবহার করছে। অর্থাৎ নাউনের পরিবর্তে প্রোনাউনের ব্যবহার করছে। মানে একটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের জায়গায় এবং ভার্বের পরে অবজেক্টের জায়গায় মেইনলি নাউন এবং প্রোনাউন, এই দুটো পার্ট অফ স্পিচ ব্যবহৃত হয়ে থাকে বা বসে থাকে। যে কোনো কিছু নামকেই আমরা নাউন বলি, সেটা কোনো ব্যক্তির নাম হতে পারে, জায়গার নাম হতে পারে, গুণের নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে। এনি কাইন্ডস অফ নেম ক্যান বি নাউন। এখন এই নাউন প্রতিটা সেন্টেন্স বা বাক্যের শুরুতে বসানো যায় না। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে বুঝবেন। এটা বসালে সেটা সুন্দর দেখায় না, রিডান্ডেন্সির কাজ করে। রিডান্ডেন্সি মানে দ্বিরুক্তি। আমি যদি বলি সে নাচতে নাচতে স্কুলে যায়, আপনি ইংলিশে এরকম ভাবে এটা ট্রান্সলেট করতে পারবেন না, হি গোস টু স্কুল ড্যান্সিং ড্যান্সিং। ওই ড্যান্সিংটা একবার বলতে হয়। একটা শব্দকে দুইবার, মানে যে কোনো নাউনকে দুইবার বলা যায় না ইংলিশে। সো এই জন্য এই নাউনের যে ইয়েটা, ব্যবহারটা, এইটা কমানোর জন্য, অর্থাৎ এই দ্বিরুক্তিটাকে অ্যাভয়েড করার জন্য নাউনের পরিবর্তে প্রোনাউনের ব্যবহার হয়। এবং একটা সেন্টেন্স বা বাক্যে প্রোনাউন ব্যবহার করলে সেটা দেখতে, বলতে বা লিখতে সুন্দর লাগে। এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ব্রিটিশদের থেকে আসে, ইংরেজদের থেকে আসে। সো ইংরেজরা বা ব্রিটিশরা রিডান্ডেন্সি পছন্দ করে না, অর্থাৎ দ্বিরুক্তি। সে গান গাইতে গাইতে ভাত খায়, হি ইটস রাইস সিঙ্গিং সিঙ্গিং, এই দুইবার এটা বলা যায় না। তো প্রতিটা শুরুতে নাউনের ব্যবহার, এটাও ওয়ান কাইন্ডস অফ রিডান্ডেন্সি। এইটার প্রবলেমটাকে সলভ করার জন্যই প্রোনাউনের ব্যবহার করা হয়। তো এই প্রোনাউনের যে ক্লাসিফিকেশন গুলো আছে, এটা আমাকে জানতে হবে। তার আগে ডেফিনেশনটা একটু ভালোভাবে বুঝবেন। প্রোনাউনটা মূলত কি বললাম? যে শব্দ নাউনের পরিবর্তে বসে। প্রোনাউন ইজ ইউজড ইনস্টেড অফ নাউন। তার মানে নাউনের অবস্থানটা কোথায়? শুরুতে সাবজেক্টের স্থানে বা ভার্বের পরে অবজেক্টের স্থানে। এই প্রোনাউনের অবস্থানও কিন্তু সেই সেম জায়গায়, শুরুতে বা শেষে। এইখানে প্রোনাউনের কিছু ক্লাসিফিকেশন আছে, এখানে টোটাল 9টা দেওয়া আছে। এই লাস্টেরটা বাদে মূলত প্রোনাউন হচ্ছে 8 প্রকার। পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, জাস্ট ওয়েট এ মিনিট। পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন্স, ইনডিফিনিট প্রোনাউন্স, পজিটিভ প্রোনাউন্স, রেসিপ্রোকাল প্রোনাউন্স, রিলেটিভ প্রোনাউন্স, রিফ্লেক্সিভ প্রোনাউন্স অ্যান্ড ইন্টেন্সিভ প্রোনাউন। মানে এই লাস্টের যে ইন্টেন্সিভ প্রোনাউনটা আছে, এটা রিফ্লেক্সিভ এর ভিতর থেকে আসে। কথাগুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? এখন দেখেন, আমি যদি একটু প্রথম থেকে পড়াই যাই তাহলে এগুলো বুঝতে পারবেন সবই। আমি আপনাদের বলতেছি না এগুলো মুখস্থ করতে বা এগুলো নোট করতে, জাস্ট একটু দেখে রাখেন বিষয়গুলো, বিষয়গুলোর সঙ্গে পরিচিত হন। আমি যেভাবে বলি সেভাবে একটু এগোবেন, আর কিছু না। প্রথমত দেখেন, পার্সোনাল প্রোনাউনটা কি। পার্সোনাল প্রোনাউন্স হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা গ্রুপকে বোঝায়। দ্য পার্সোনাল প্রোনাউন আর প্রোনাউন্স দ্যাট রেফার্স টু সার্টেইন পার্সন, থিংস আর গ্রুপ। আই, উই, ইউ, হি, শি, দে, ইট, দিস আর দ্য পার্সোনাল প্রোনাউন। এগুলোকে আমরা কি বলছি? পার্সোনাল প্রোনাউন। একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট। এগেইন, পার্সোনাল প্রোনাউন আর টু টাইপস। এই পার্সোনাল প্রোনাউন হচ্ছে আবার দুই প্রকার। এক নাম্বার হচ্ছে সাবজেক্টিভ, আরেকটা হচ্ছে অবজেক্টিভ। আবারও বোঝেন, সাবজেক্ট প্রোনাউন এবং অবজেক্ট প্রোনাউন। সাবজেক্ট প্রোনাউনটা কি? যে প্রোনাউনগুলো বাক্যে সাবজেক্ট হিসাবে বসে সেগুলোকে সাবজেক্ট প্রোনাউন বলে।
These pronouns can be the subject of a sentence or clause. These pronouns are called subject pronoun. অর্থাৎ শুরুতে বসতেছে আই, উই, হি, শি, দে, ইট, আই লাভ banana. So here you can see I is the subject pronoun. He and I had a deal. They should go for a study tour. So those are called subject pronoun, অর্থাৎ একটা সেন্টেন্সের শুরুতে আছে এগুলো, সাবজেক্টের স্থানে আছে, এগুলোকে আমরা কি বলছি, কথাটা বোঝেন, সাবজেক্ট প্রোনাউন। আর অবজেক্ট প্রোনাউন কি, যেটা ভার্বের পর অবজেক্টের স্থানে থাকে, ভার্বের পরে থাকে। যেমন দেখেন, একটু মনোযোগ দিন এই জায়গাটাতে, সেটা হচ্ছে অবজেক্ট প্রোনাউন সাবজেক্ট প্রোনাউনের বিপরীত। সাবজেক্ট প্রোনাউন এবং অবজেক্ট প্রোনাউনের ফর্ম ভিন্ন রকম। যেমন মি, আস, হিম, হার, দেম, ইট, দিজ আর কল্ড অবজেক্ট প্রোনাউন। এগুলোকে অবজেক্ট প্রোনাউন বলে। অর্থাৎ বিষয়টা কি, যেমন দেখেন, রাতুল লাভস হার, রাতুল তাকে ভালোবাসে। সি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, মানে সি কোনো একটা মেয়ের পরিবর্তে বসে, তার মানে হার মানে বোঝা যাচ্ছে কোন একটা স্ত্রীলিঙ্গকে বোঝাচ্ছে এখানে। ইউ শুড ওয়ার্ন দেম, তোমার তাদেরকে সতর্ক করা উচিত। দে মানে তারা, দেম মানেও তারা। বাট সাবজেক্টে যদি বসে তাহলে আমি দে ইউজ করব। এই তারা শব্দটাই যখন আমার অবজেক্টে বসতেছে আমি দেম ইউজ করছি। প্লিজ টেক ইট সিরিয়াসলি। ইটের সাবজেক্ট ফর্মও ইট, অবজেক্ট ফর্মও ইট। এখানে একটা টেবল আছে, এটা যদি একটু ভালোভাবে দেখেন কি বলছে, যে পার্সোনাল প্রোনাউন, সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। সাবজেক্ট কি, আই, আই সাবজেক্ট হলে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। ইউ, ইউ, হি, হিম, শি, হার, উই, আস, উই, আস, দে, দেম, ইট, ইট, হু, হুম। এরপর দেখেন এখানে আরেকটা কলম দেওয়া আছে, সেটা হচ্ছে পজিটিভ অ্যাজেক্টিভ। এই বিষয়টা কি দেখেন তো একটু, মাই, ইয়োর, হিজ, হার, আওয়ার, দেয়ার, ইটস, ইয়োর, হুজ, দোজ আর কল্ড পজিটিভ অ্যাজেক্টিভ। এর মানে কি জানেন, পজেস করা বোঝায়। অর্থাৎ কারো অধিকারে কোনো কিছু থাকা বা কারো মালিকানায় কোনো কিছু থাকা বোঝাতে এটা ব্যবহৃত হয়। আমার কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন। কারোর অধিকার বা মালিকানায় কোনো কিছু থাকা বোঝাতে মূলত এই পজিটিভ অ্যাজেক্টিভ গুলো ব্যবহৃত হয়। এরপর দেখেন, এগুলোকে আমরা প্রোনাউন বলি অনেকেই, বাট এটা প্রোনাউন না। আবারও বলছি, এগুলো হচ্ছে অ্যাজেক্টিভ। মনোযোগ দিয়ে বোঝেন, এগুলো হচ্ছে অ্যাজেক্টিভ। এরপর দেখেন পজিটিভ প্রোনাউন কোনটা, প্রোনাউন হচ্ছে মাইন, ইয়োর্স, হিজ, হার্স, আওয়ার্স, দেয়ার্স, ইটস। এগুলোকে প্রোনাউন বলছি। এখন বিষয়টা এরকম কেন, এইটা অ্যাজেক্টিভ বা কেন, বা এটা প্রোনাউনই বা কেন, এইটা আমি আপনাদেরকে বলছি, ব্যাখ্যা করে দিচ্ছি। তার আগে এইটা একটু দেখেন যে এখানে আরেকটা কলম আছে যেখানে লেখা আছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এই রিফ্লেক্সিভ মানে কি জানেন, যেটা রিফ্লেক্ট করে। রিফ্লেক্ট করে মানে কি, রিফ্লেক্ট করে মানে প্রতিফলিত হয়। প্রতিফলিত হয় মানে কি, যেমন মিরর, অর্থাৎ আয়নার দিকে তাকালে যেমন নিজের মুখটা দেখা যায় না, আমরা নিজের ফেসটা দেখতে পারি আমাদের, এরকম ভাবে এই রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো প্রতিফলিত হয়, অর্থাৎ নিজের দিকে ফিরে আসে। যেমন আমি যদি বলি যে আমি এখন আমার সম্পর্কে বলবো আপনাদের সামনে, নাও আই উইল টেল অ্যাবাউট মাই সেলফ। এই যে আই, মাই সেলফ, আমি আমাকে বলবো। আমি যদি বলি সে আত্মহত্যা করলো, হি কিল্ড হিমসেলফ অর শি কিল্ড হারসেলফ, মানে সে নিজেকে নিজে কিল করলো, নিজেকে নিজে মেরে ফেললো। সো এই জায়গাটাতে আমাদের কিন্তু এই মাই সেলফ, হিমসেলফ, হার সেলফ, দেম সেলফ, এই প্রোনাউনগুলোর ব্যবহার হয়। অর্থাৎ এখানে বিষয়টা কেমন, আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই, আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। হিয়ার ইউ ক্যান সি in a blank page. So if I say that I have a pen, কথাটা একটু বুঝবেন, আমার একটা কলম আছে। আবার আমি যদি এরকম একটা বাক্য লিখি যে she gave me a pen, এর মানে হচ্ছে সে আমাকে একটা কলম দিয়েছিল। আবার আমি যদি এরকম একটা বাক্য লিখি this is my pen, এর মানে হচ্ছে এই কলমটি আমার। আবার যদি আমি এমন একটা বাক্য লিখি, for example, this pen is mine. This pen
ইজ মাইন। দিস ইজ মাই পেন, এটি আমার কলম। দিস ইজ মাই পেন, এটি আমার কলম। দিস পেন ইজ মাইন, এই কলমটি আমার। তখন দেখেন এই জায়গাটায় পার্থক্য কি, এই যে আইটা, এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। এই যে মিটা, এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। কি বললাম? আই হচ্ছে পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, মি হচ্ছে পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। আই মানে আমি, মি মানে আমাকে। দিস ইজ মাই পেন, এটি আমার কলম। এই মাই হচ্ছে আমার একটা পজিটিভ প্রোনাউন, এটা সরি পজিটিভ অ্যাজেক্টিভ। এটা কোনো প্রোনাউন নয়, এটা অ্যাজেক্টিভ। কেন অ্যাজেক্টিভ, কথাটা একটু বোঝেন। দেখেন এই মাইয়ের পরে একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে পেন। মানে এই পেন শব্দটা কি, এটা কিন্তু একটা নাউন। পেন শব্দটা কিন্তু একটা নাউন। অর্থাৎ যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করে, তাকে অ্যাজেক্টিভ বলা হয়। অর্থাৎ প্রোনাউন কাকে বলে, প্রোনাউনের ডেফিনেশন কি, যেটা নাউনের পরিবর্তে বসে। অর্থাৎ প্রোনাউন কিন্তু নাউনকে মডিফাই করে না, বিশেষায়িত করে না, নাউনের পরিবর্তে বসে। তার মানে দেখেন এই মাই কিন্তু কোনো নাউনের পরিবর্তে বসতেছে না, বরং অন্য আরেকটা নাউনকে মডিফাই করতেছে, বিশেষায়িত করতেছে। এই জন্য এই মাইটাকে বলা হয় একটা অ্যাজেক্টিভ। অধিকারে থাকা, মালিকানায় থাকা বোঝায়, এটাকে পজিটিভ অ্যাজেক্টিভ বলে। কিন্তু দেখেন দিস পেন ইজ মাইন, এর বাংলা অর্থ হচ্ছে এই কলমটি আমার। এটাকে জোর করে বলা, একটু চাপ দিয়ে বলা, এমন বোঝায়। এই কলমটি আমার, মানে এটি আমার কলম, এটি আমার ছাড়া অন্য কারো নয়। কথাটা একটু বুঝবেন, এটি আমার ছাড়া অন্য কারো নয়। অর্থাৎ এই মাইন্ড কিন্তু অন্য কাউকে মডিফাই করতেছে না। এরপরে অন্য কোনো নাউন নেই, ডিরেক্টলি ফুল স্টপ আছে। অর্থাৎ প্রোনাউন যদি সাবজেক্টের স্থানে থাকে, তাহলে তারপরে ভার্ব বসবে। যদি অবজেক্টের স্থানে থাকে, এরকম ফুল স্টপ বা জিজ্ঞাসা চিহ্ন বা অন্য যে কোনো কিছু থাকতে পারে, কিন্তু সেটা অন্য আরেকটা নাউনকে মডিফাই করবে না। অন্য আরেকটা নাউনকে কখনো মডিফাই করবে না, অন্য আরেকটা নাউনের জন্য বসবে না। প্রোনাউন একা বসে, নাউনের পরিবর্তে বসে, নাউনকে উঠাই দিয়ে বসে। বিষয়টা কেমন আমি আরো একটু ক্লিয়ার করব, বাট তার আগে আরেকটু সামনের দিকে আসি, তাহলে আপনাদের এটা বুঝতে বেশি সুবিধা হবে। দেখেন এরপরে এখানে একটা প্রোনাউন আছে, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ মানে ডেমনস্ট্রেট করে, অর্থাৎ নির্দেশক, নির্দেশ করে। দেখেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো নাউনের আগে বসে সেই নাউনকে নির্দিষ্ট করে। এগুলো সাধারণত অ্যাজেক্টিভ হিসাবে কাজ বেশি করে, কিন্তু যখন নাউনটি উজ্জ্ব থাকে, তখন এগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। কথাটা বুঝবেন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো নাউনের আগে বসে সেই নাউনকে নির্দিষ্ট করে। এগুলো সাধারণত অ্যাজেক্টিভ হিসেবে কাজ বেশি করে, কিন্তু যখন নাউনটি উজ্জ্ব থাকে, তখন এগুলোকে প্রোনাউন বলা হয়। যেমন দিস, দোজ, দ্যাট অ্যান্ড দিজ আর দ্য ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই জিনিসটা কি দেখেন, এইটা যদি একটু ক্লিয়ার করি আমি। শুড আই ব্রিং দোজ, বাংলা অর্থটা হচ্ছে আমার কি ওগুলো নেওয়া উচিত, আমার কি ওগুলো আনা উচিত, নিয়ে আসা উচিত। এই দোজ, এই দোজের পরে দেখেন জিজ্ঞাসা চিহ্ন আছে, তার মানে এটা একটা প্রোনাউন। দিস ইজ দ্য লাস্ট অন দ্যাট আই লেফট দ্য রুম। এই দিস এরপরে ভার্ব আছে ইজ, অর্থাৎ অন্য কোনো নাউন নেই। অন্য কোনো নাউনকে যদি এই ধরনের ওয়ার্ডগুলো মডিফাই করে, এগুলো কিন্তু প্রোনাউন হয় না, অ্যাজেক্টিভ হয়। দোজ আর বিউটিফুল, দেখেন এরপরে ভার্ব আছে, তার মানে এটা সাবজেক্ট, সাবজেক্টের স্থানে আছে। সাবজেক্টে নাউন বা প্রোনাউন ছাড়া অন্য কোনো পার্ট অফ স্পিচ বসতে পারে না, তো এটাও কি প্রোনাউন। কিন্তু আমার যদি এরকম কিছু সেন্টেন্স থাকতো, মনে করেন প্র্যাকটিক্যালি বুঝবেন। আপনি একটা লাইব্রেরিতে গেছেন, এখন লাইব্রেরি ম্যানকে আপনি জিজ্ঞাসা করছেন যে আমার এই বইটা লাগবে, আপনি একটা বই চাচ্ছেন যেটা আপনার কাছেই আছে বা তার কাছেই আছে। তখন আপনি বলতে পারেন যে আই নিড দিস বুক, আমার এই বইটা দরকার। দেখেন আপনার কাছাকাছি আছে এমন একটা বই দরকার,
সেখানে আপনি কিন্তু এই কথাটা বলতে পারেন। কিন্তু আপনার এমন একটা বই দরকার যে বইটা অনেক দূরে আছে আপনার থেকে, বা ওই লাইব্রেরি ম্যানের কাছ থেকে দূরে আছে, উপরে বুক সেলফে রাখা আছে। তখন আপনি বলতে পারেন, আই নিড দ্যাট বুক, অর্থাৎ আমার ওই বইটা দরকার। আবার আপনার কাছেই আছে, আপনার অনেকগুলো বই দরকার, আই নিড দিস বুকস। আবার দূরে আছে অনেকগুলো বই যেগুলো আপনার দরকার, তাহলে কি দাঁড়ালো? দিস মানে এটা, দ্যাট মানে ওটা, দিস মানে এগুলো, দোজ মানে ওগুলো। তো এই যে চারটে ওয়ার্ড আমি লিখলাম এখানে, এই চারটে ওয়ার্ডই কিন্তু আমার অ্যাজেক্টিভ হিসাবে বসছে, অর্থাৎ এই বুককে মডিফাই করতেছে। এই বই, ওই বই, এই বইগুলো, ওই বইগুলো, বুককে মডিফাই করতেছে। তার মানে এটা কিন্তু নাউন না, অ্যাজেক্টিভ। এবং মোস্ট অফ দ্য টাইম এই ওয়ার্ডগুলো অ্যাজেক্টিভই হয় মেইনলি। কিন্তু প্রোনাউন কখন হয়? যখন এই দিস দ্যাট কাউকে মডিফাই করে না, অন্য একটা নাউনের জন্য বসে না, মডিফাই করে না, অন্য একটা নাউনের জন্য বসে না। কেমন সেটা? যেমন এই যে দুটো বাক্য আমি এখানে লিখছিলাম, দেখেন, দিস ইজ মাই পেন আর দিস পেন ইজ মাইন। একটু যদি নোটিস করেন, এই যে উপরের যে দিস, এরপরে দেখেন ভার্ব আছে ইজ, অর্থাৎ যেহেতু ভার্ব আছে, এই দিসটাই সাবজেক্ট, এবং এইটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এটা যেহেতু এখানে ভার্ব আছে, কিন্তু পরের যে দিস, এরপরে দেখেন আরেকটা শব্দ আছে পেন, তারপরে গিয়ে ভার্ব আছে, অর্থাৎ দিস পেন, এই দুটো ওয়ার্ড একসাথে কিন্তু একটা নাউনের অংশ, মানে এটাকে বলা হয় নাউন ফ্রেজ, ফ্রেজাল নাউন, কম্পাউন্ড সাবজেক্ট, বা এটাকে কি বলছি, নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ মানে এখানে অ্যাকচুয়াল মেইন ওয়ার্ডটা কি, হেড ওয়ার্ডটা কিন্তু এই পেন। এই পেনকে মডিফাই করতেছে, প্রি মডিফাই করতেছে দিস শব্দটা। তার মানে এই দিস শব্দটা আলাদাভাবে যদি বলি, এটা একটা অ্যাজেক্টিভ যেটা পেনকে মডিফাই করতেছে। তাহলে উপরের বাক্যের যে দিস, এই দিসটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এবং নিচের বাক্যের যে দিস, এই দিসটা ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ, কারণ এটা পেনকে মডিফাই করতেছে। ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ কেন, আমি আরেকটু বলে রাখি আপনাদের, এটা বলতে ভুলে গেছি। এই যে প্রোনাউনের যে ক্লাসিফিকেশনগুলো আপনারা এখানে দেখছেন, অর্থাৎ পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, এই প্রোনাউনের অনেকগুলো ক্লাসিফিকেশনের সঙ্গে অ্যাজেক্টিভের ক্লাসিফিকেশনের অনেক মিল আছে, যেটা আপনারা নেক্সট ক্লাসে দেখলে বুঝতে পারবেন। এবং সেখানে এক্সাম্পলও সেম, অর্থাৎ এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেমন আছে, ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভও আছে। ইন্ট্রোগেটিভ প্রোনাউন যেমন আছে, ইন্ট্রোগেটিভ অ্যাজেক্টিভও আছে। পজিটিভ প্রোনাউন যেমন আছে, পজিটিভ অ্যাজেক্টিভও আছে। এখানে আরেকটা প্রোনাউন থাকে, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো সেইটার মতো ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভও থাকে। তো এবং সেখানে এক্সাম্পল গুলোও সেম, মানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে এই দিস দ্যাট দোজ দিস সাস, এগুলোই এক্সাম্পল। এবং ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও যদি বলি, ওই ওই সেম ওয়ার্ডগুলোই এক্সাম্পল। বাট আমাকে আইডেন্টিফাই করতে হবে সেন্টেন্সে তার অবস্থান দেখে। বাক্যে যদি দেখি ওই দিস দ্যাট দোজ দিস অন্য আরেকটা নাউনকে মডিফাই করতেছে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ। যদি দেখি অন্য কোনো নাউনকে মডিফাই করতেছে না, একদম সাবজেক্টের স্থানে আছে শুরুতে, তারপরে ভার্ব বসছে, বা অন্য কোথাও বসলেও সেটা কাউকে মডিফাই করতেছে না, যেমন ওই যে শুড আই ব্রিং দোজ, আমার কি ওগুলো আনা উচিত, তো ওর পরে জিজ্ঞাসা চিহ্ন আছে অবজেক্টে থাকলেও, যদি এমন হয় তাহলে সেটা প্রোনাউন। আমি যদি আরেকটু সামনে আসি, যেমন ইন্ট্রোগেটিভ প্রোনাউন, দেখেন একটার সাথে একটা কম্পেয়ার করতে হয়। বলছে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে ইন্ট্রোগেটিভ প্রোনাউন বলে। ইন্ট্রোগেটিভ প্রোনাউন্স আর ইউজ টু আস্ক অর মেক এনি কোশ্চেন। হু, হুইজ, হোয়েন, হোয়াট, হুজ আর দ্য ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ফর এক্সাম্পল, হু ইজ ইয়োর ফ্রেন্ড, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হুম ডু ইউ ওয়ান্ট। তো
তো এই হু, হোয়াট, হুম, এদের পরে কিন্তু দেখেন ভার্ব আছে, ইজ আছে বা ডু আছে, অর্থাৎ ভার্ব আছে। ভার্ব আছে মানে সাবজেক্টের পরেই ভার্ব থাকে। তার মানে সাবজেক্ট হচ্ছে ওই শব্দটাই, ওই হোয়াট, হুম, ওইটাই সাবজেক্ট। তার মানে এগুলো হচ্ছে এখানে প্রোনাউন। মানে বিষয়টা এখান থেকে বলছেন। মনে করেন আমি যদি এইভাবে একটা সেন্টেন্স বলি, হুইচ ইজ ইয়োর বুক, এর বাংলা অর্থটা হচ্ছে কোনটি তোমার বই। হুইচ ইজ ইয়োর বুক, কোনটি তোমার বই। এই যে হুইচটা, এই হুইচ শব্দটা কিন্তু আমার একটা প্রোনাউন, এবং এইটাকে বলা ইন্ট্রোগেটিভ প্রোনাউন। এটা সাবজেক্টের স্থানে আছে এবং এরপরে ইজ আছে, ভার্ব আছে, তার মানে এটা প্রোনাউন। কিন্তু আমি যদি এইভাবে একটা কথা লিখি যে হুইচ বুক ইজ ইয়োর্স, এর মানে হচ্ছে কোন বইটি তোমার। তোমার বই কোনটি, মানে কোন বইটি তোমার। এটা এইখানে কিন্তু মেইন ওয়ার্ড কিন্তু এই বুক, মেইন সাবজেক্ট কিন্তু এই বুক। এই বুককে মডিফাই করছে হুইচ শব্দটা। তার মানে এই যে হুইচটা আমি লিখলাম, এই হুইচটাকে বলা হয় ইন্ট্রোগেটিভ অ্যাজেক্টিভ। এগুলো আইডেন্টিফাই করতে হয়, করা শিখতে হয়, তাহলে একটা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল অর্থ, অ্যাকচুয়াল সেন্স বোঝা যায়, এবং এগুলো অনেক কাজে লাগবে। এটা আপনাদেরকে আমি দেখাবো প্র্যাকটিক্যালি। আগে এই জায়গাটা কাভার শেষ করি, তারপর বলবো। তো আমি কি বলছি, যে হুইচ ইজ ইউর বুক, অর্থাৎ কোনটি তোমার বই। প্রথম হুইচটা হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। আর হুইচ বুক ইজ ইয়োর্স, কোন বইটি তোমার, এটা হচ্ছে আমার ইন্ট্রোগেটিভ অ্যাজেক্টিভ। ইন্ট্রোগেটিভ অ্যাজেক্টিভ। আবার যদি একটু লক্ষ্য করেন আপনারা, ইয়োর বুক, এই যে ইয়োর শব্দটা, এই শব্দটাকে কি বলছি জানেন? পজেসিভ অ্যাজেক্টিভ। এই শব্দটাকে বলছি পজেসিভ অ্যাজেক্টিভ। কারণ কি, এরপর আরেকটা নাউন আছে বুক, এই বইকে এটা মডিফাই করতেছে, তার মানে অ্যাজেক্টিভ। কিন্তু হুইজ বুক ইজ ইয়োর্স, এই ইয়োর্স এর পর দেখেন জিজ্ঞাসা চিহ্ন, কাউকে মডিফাই করতেছে না। তার মানে এইটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। অর্থাৎ এই মাই পেন, মাইটা কি পজিটিভ অ্যাজেক্টিভ, আর এই মাইনটা কি পজিটিভ প্রোনাউন। ইন দ্য সেম ওয়ে ইয়োরটা পজিটিভ অ্যাজেক্টিভ, ইয়োর্সটা পজিটিভ প্রোনাউন। এই দিসটা কি উপরের দিস, এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কারণ এরপরে ভার্ব আছে। কিন্তু পরের যে দিস, এটা ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ, কারণ এরপরে নাউন আছে। এই উপরের যে হুইস, এই হুইসটা হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন, কারণ এরপরে ভার্ব আছে। বাট এই পরের যে হুইস, এই হুইসের পরে আরেকটা নাউন আছে, তার মানে এটা ইন্ট্রোগেটিভ অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ অর্থাৎ এই মাই, আওয়ার, ইয়োর, দেয়ার, দিস, দ্যাট, দোজ, দিস, হু, হুইস, হট, এই যে ওয়ার্ডগুলো, এগুলো যদি একটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের স্থানে থাকে এবং তারপরে যদি ভার্ব থাকে, তাহলে সেটা প্রোনাউন। কিন্তু সেটা যদি ভার্ব না থেকে অন্য একটা নাউন থাকে, এই ধরনের ওয়ার্ডগুলো যদি অন্য কোনো নাউনকে মডিফাই করে বা অবজেক্টের স্থানে অন্য আরেকটা নাউনের পূর্বে বসে অন্য আরেকটা নাউনকে মডিফাই করে, তাহলে সেটা অ্যাজেক্টিভ। কিন্তু নাউনকে মডিফাই না করে যদি সাবজেক্টে বসে, একা বসে, তারপরে ভার্ব থাকে, বা অবজেক্টে বসলেও তারপরে ফুল স্টপ বা জিজ্ঞাসা চিহ্ন থাকে, অর্থাৎ মেইন কথা অন্য কোনো নাউনকে মডিফাই করবে না বা করে না, যদি এমন হয় তাহলে সেটা প্রোনাউন। কেউ কি একটু বুঝতে পারছেন আমার এই কথাগুলো যেটা বললাম এইমাত্র, প্রোনাউন এবং অ্যাজেক্টিভ? একটু কি বুঝতে পারছেন? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। থ্যাংক ইউ। এর থেকে ডিটেলস আর বোঝানো যায় না, এর থেকে ডিটেলস আর কেউ আপনাকে ভেঙে ভেঙে এগুলো দেখাবে না। এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে দেখেন। এগুলো 20,000 25,000 টাকা দিয়ে কোনো কোর্সে ভর্তি হয়ে এরকম ডিটেলসে কেউ বলবে না আপনাকে। এই জন্য সময়টাকে কাজে লাগান। এখান থেকে আপনি কি পাবেন সেটা নিজেও ইমাজিন করতে পারবেন না। ইট উইল বি বিয়ন্ড ইউর এক্সপেকটেশন। আচ্ছা, আমি আরেকটু সামনে আসি। এরপর দেখেন, আচ্ছা পজিটিভ প্রোনাউন যেটা, সেটা তো আমি বললাম আপনাদের অলরেডি। কোনো কিছুর মালিকানা বা অধিকার বোঝাতে পজিটিভ অ্যাজেক্টিভ মাই, আওয়ার, দেয়ার, হিজ, হার এর পরে যে নাউন থাকে, তার পরিবর্তে যে প্রোনাউনের ব্যবহার হয় তাকেই পজিটিভ প্রোনাউন বলে। মানে এখানে বিষয়টা কেমন, এই যে কি বোঝাতে চাচ্ছে আমি একটু বলি আপনাকে। পজিটিভ প্রোনাউন বলতে কিন্তু এগুলোকে বোঝায়, হ্যাঁ, মাইন, ইয়োর্স, আওয়ার্স, হার্স, ইটস, দেয়ার্স, এগুলো। যেমন হ্যাভ ইউ ব্রট ইউর জ্যাকেট, বাংলাটা কি জানেন? তোমার জ্যাকেটটা তুমি এনেছো।
একটা কনভারসেশন, হ্যাঁ। ইওর জ্যাকেট, তাহলে ইওরটা কি? অ্যাজেক্টিভ। জ্যাকেটটা কি? নাউন। এখন উত্তরে বলছে যে আই ডিডেন্ট ব্রিং মাইন, হ্যাভ ইউ ব্রট? উত্তরে বলছে আই ডিডেন্ট ব্রিং মানে আমি আনিনি, আমি নিয়ে আসিনি। মাইন মানে আমারটা, মাইন মানে কি আমারটা, মাইন মানে কি আমারটা, মানে মাই জ্যাকেট, আমার ওই জ্যাকেটটা আমি নিয়ে আসিনি। তো আগের বাক্যে পজিটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে, সেইটাকে উঠাই দিয়ে পরের বাক্যে যখন এই মাইনের ব্যবহার করছে, এইটাকেই বলা হচ্ছে পজিটিভ প্রোনাউন। মাই বুক হ্যাজ স্টোলেন বাই সামন, আমার বইটা কি, আমার বই কারো দ্বারা চুরি হয়েছে। এই মাইটা কিন্তু একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, বুকটা কিন্তু একটা নাউন। বলছে ক্যান আই সি ইয়োর্স? ইয়োর্স মানে কি, আমি কি তোমাকে দেখতে পারি, আমি কি তোমাকে চেক করতে পারি, চেক করে দেখতে পারি। তো ইয়োর্স এরপরে জিজ্ঞাসা চিহ্ন, এটা অন্য কাউকে মডিফাই করতেছে না, তার মানে এটা প্রোনাউন। এই মাইনের পরে ফুল স্টপ, অন্য কাউকে মডিফাই করতেছে না, ফুল স্টপ। কিন্তু এই যে ইয়োর জ্যাকেট, মাই বুক, অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভ যদি থাকে, তারপরে অবশ্যই একটা নাউন থাকবে। ইট ইজ মাই ডগ, এটা আমার কুকুর, মাই ডগ, মাই ডগ। মাইটা কি পজিটিভ অ্যাডজেক্টিভ, ডগটা কি একটা নাউন। নট হিজ, তার না, এই হিজটা হচ্ছে এখানে পজিটিভ প্রোনাউন। এরপরে ফুল স্টপ আছে, মানে এখানে মেইন বিষয়টা কি, এখান থেকে দেখলে বুঝতে পারবেন। আমার প্রোনাউন আর অ্যাডজেক্টিভ দেখেন, মাই মাইন, ইয়োর ইয়োর্স, কিন্তু হিজ হিজ, মানে হিজের পজিটিভ অ্যাডজেক্টিভও যে ফর্ম, হিজের পজিটিভ প্রোনাউনও সেম ফর্ম, হিজ হিজ। তাহলে আমি বুঝবো কিভাবে? যদি দেখি হিজ কাউকে মডিফাই করতেছে না, ইট ইজ হিজ ক্যাট, আমি যদি এরকম একটা কথা বলি, এটি তার বিড়াল, তাহলে হিজ ক্যাট, ওই হিজটা অ্যাজেক্টিভ। কিন্তু ওই যে এখানে লেখা আছে যে ইট ইজ মাই ডগ নট হিজ, এবং ওই হিজ লিখেই ফুল স্টপ আছে, তার মানে এই হিজ কাউকে মডিফাই করতেছে না, তার মানে এইটা হচ্ছে আমার পজিটিভ প্রোনাউন। তো এইভাবে এই বিষয়গুলোকে একটু রিলেট করতে হবে, বুঝতে হবে। এরপরে আছে রিলেটিভ প্রোনাউন। বাক্যের ভিতরে কোনো একটি নাউন সম্পর্কে নতুন তথ্য সংযুক্ত করার জন্য রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়। রিলেটিভ প্রোনাউন্স আর ইউজ টু কানেক্ট মোর ইনফরমেশন টু আ ক্লজ অর সেন্টেন্স। দ্যাট, হুইচ, হু, হুম, হুজ, হোয়ার আর দ্য রিলেটিভ প্রোনাউন্স। দ্য ম্যান কথাটা একটু বলছেন, এইখানে এই জিনিসটা মূলত কি, আমরা ইন্ট্রোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউনের এক্সাম্পল সেম পাবো। অর্থাৎ ইন্ট্রোগেটিভ প্রোনাউনেও এই হুইজ, হু, হুম, হুজ, হোয়ার এগুলো আছে, এবং এগুলো সেখানে একটা সেন্টেন্স বা বাক্যের শুরুতে বসে। কিন্তু ইন্ট্রোগেটিভ প্রোনাউনগুলো একটা সেন্টেন্স বা বাক্যের কোথায় বসে? শুরুতে বসে। কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন, শুরুতে বসে। এবং তার অর্থগুলো কিন্তু ক দিয়ে হয়, বাংলার যে মিনিং সেটা কিন্তু ক দিয়ে হয়। যেমন হু মানে কি, কে। হুম মানে কাকে। হুজ মানে কার। হয়ার মানে কোথায়। হুইস মানে কোনটি। মনোযোগ দিয়ে বোঝেন, হুইস মানে কোনটি। কিন্তু এই সেম ওয়ার্ডগুলো যখন রিলেটিভ প্রোনাউনে ব্যবহৃত হবে, তখন এর উত্তরটা ক এর জায়গায় জ হয়, জ, অন্তর্জ। মানে কি জানেন? এই হুইস মানে হয় যেটি, হু মানে হয় যে, হুম মানে হয় যাকে, হুজ মানে হয় যার, হয়ার মানে হয় যেথায় বা যেখানে। অর্থাৎ ডাবল ইউএইচ ওয়ার্ডগুলো সেন্টেন্স বা বাক্যের শুরুতে না বসে, কোশ্চেন তৈরি না করে, যখন একটা সেন্টেন্স বা বাক্যের মাঝে বসে, বা আলাদা দুটো ক্লজ, ফ্রেজ বা ওয়ার্ডকে কানেক্ট করে, রিলেট করে, জোড়া লাগানোর জন্য ব্যবহৃত হয়, তখনই এদেরকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। দ্য ম্যান হু ইজ ওয়ারিং দ্য ব্ল্যাক সানগ্লাস ইজ মাই আঙ্কেল, এই মানুষটা যে ব্ল্যাক সানগ্লাস পরে আছে আমার আঙ্কেল। দিস ইজ দ্য প্লেস হোয়ার আই লিভড ফর 2 ইয়ার্স, এটা সেই জায়গা যেখানে আমি 2 বছর বসবাস করেছিলাম। দিস ইজ দ্য প্লেস, এই একটা ক্লজ, এখানে একটা আলাদা সাবজেক্ট ভার্ব আছে। আই লিভড ফর 2 ইয়ার্স, এটা আরেকটা ক্লজ, এখানে আলাদা আরেকটা সাবজেক্ট ভার্ব আছে। দ্য শার্টস দ্যাট আই বট দ্য প্রিভিয়াস ডে আর এক্সেলেন্ট, এই শার্টটা যেটা আমি গতকাল কিনেছিলাম সুন্দর ছিল, এক্সিলেন্ট ছিল। এই হচ্ছে আমার বিষয়। এরপর দেখেন রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি, এটা যদি আমরা একটু দেখি, সাবজেক্ট এবং অবজেক্ট
একই ব্যক্তি বা বস্তু হলে রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হয়। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো সাবজেক্টকেই অবজেক্ট হিসাবে রিফ্লেক্ট করে। রিফ্লেক্ট করে মানে কি? এটা প্রতিফলিত করে। আবারও বলছি, রিফ্লেক্ট করে এর মানে হচ্ছে প্রতিফলিত করে। when the subject itself comes again as an object, reflexive pronoun are used. They end with self or selves. Himself, myself, herself, themselves are the example of reflexive pronoun. অর্থাৎ এখানে কি হয়, একটা কথা বা একটা কাজ নিজের দিকে ফিরে আসে, নিজের দিকে প্রতিফলিত হয়। যেটা আপনাদেরকে বললাম, আয়নার সামনে বা মিরর এর সামনে দাঁড়ালে যেমন নিজের ফেসটা দেখা যায়, সেভাবে এই কথাটা প্রতিফলিত হয়। হি কিল্ড হিমসেলফ মানে কি? সে তাকে হত্যা করেছিল। তাকে মানে কি? সে নিজেকে নিজে হত্যা করেছিল, নিজেকে নিজে মেরে ফেলছিল, অর্থাৎ সে আত্মহত্যা করেছিল। দে হার্ট দেমসেলফ হোয়েন দে ট্রিপড অন দ্য স্টেয়ার। তারা তাদেরকে ব্যথা দিয়েছিল, অর্থাৎ এর বাংলা অর্থ এরকম, তারা নিজেরা ব্যথা পেয়েছিল যখন তারা সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। আই টোল্ড মাইসেলফ নট টু ওয়েস্ট দ্য ভ্যালুয়েবল টাইম। আমি আমাকে বলেছিলাম মূল্যবান সময় নষ্ট করো না। আমরা নিজেরা নিজেদের সঙ্গে কথা বলি না, মনে মনে কথা বলি না নিজের সঙ্গে নিজে, যে এটা করা যাবে না, ওটা করব না, ওটা করব না, এরকম। সো আই টোল্ড মাইসেলফ, সো আই মাইসেলফ, দে দেমসেলফ, হি হিমসেলফ, এগুলোকেই বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। অর্থাৎ রিফ্লেক্ট করে। সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, তারপরে রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো বসবে। এইখানে আরেকটা প্রোনাউন আছে, সেটা হচ্ছে ইন্টেন্সিভ বা এমপ্যাথিক প্রোনাউন। এইটা মূলত কি, আমি যদি একটু বুঝাই বলি আপনাদেরকে। দেখেন, রিফ্লেক্সিভ প্রোনাউন বাক্যের শেষে অবজেক্ট হিসাবে বসে, তবে কখনো কখনো বাক্যের রিফ্লেক্সিভ অবজেক্ট সাবজেক্টের পরে বসে বাক্যের অর্থকে বেশি জোর প্রয়োগ করে। এজন্য এগুলোকে এমপ্যাথিক অর ইন্টেন্সিভ প্রোনাউন বলা হয়। আই মাইসেলফ কমপ্লিটেড দ্য টাস্ক, কথাটা একটু বুঝবেন। রিফ্লেক্সিভ প্রোনাউনের যে এক্সাম্পল, এই এমপ্যাথিক বা ইন্টেন্সিভ প্রোনাউনের কিন্তু সেম এক্সাম্পল, বাট পার্থক্যটা কোথায় দেখেন। রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, তারপরে ওই প্রোনাউনগুলো বসতেছে। দেখেন এই যে হি কিল্ড হিমসেলফ, দে হার্ট দেমসেলফ, আই টোল্ড মাইসেলফ। কিন্তু এই ইন্টেন্সিভ প্রোনাউনটা সাবজেক্টের পরেই ওই প্রোনাউনগুলো বসতেছে, তারপরে গিয়ে ভার্ব আছে। অর্থাৎ এটা কেন হচ্ছে? কোনো কথা, কোনো বাক্যকে বেশি জোর দিয়ে, বেশি ফোর্স করে বলার জন্য। অর্থাৎ এগুলোর সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট যদি না থাকে আপনার, যখন এই রিলেটেড বাক্যগুলো, এই স্ট্রাকচার, এই ফাংশনের বাক্যগুলো কোনো প্র্যাকটিক্যাল প্যাসেজের ভিতর আপনি দেখবেন, রিড আউট করবেন, তখন কিন্তু সঠিকভাবে ট্রান্সলেট করতে পারবেন না। তো সেটা করতে হবে আমাদের। প্রথমত দেখেন, একটু মনোযোগ দিন এই জায়গাটাতে। সেটা হচ্ছে, এখানে কি বলছি দেখেন, আই মাইসেলফ কমপ্লিটেড দ্য টাস্ক মানে কি জানেন? আমি নিজেই আমার কাজ সম্পন্ন করেছিলাম। হি হিমসেলফ অ্যানাউন্সড হিজ মেরিট লিস্ট। সে নিজেই তার মেধা তালিকা ঘোষণা করেছিল। মনে করেন আপনি একটা স্কুলে বা একটা কলেজে পড়াশোনা করেন, আপনার বার্ষিক পরীক্ষার রেজাল্ট বের হবে। এখন রেজাল্ট বের হওয়ার আগেই আপনি নিজের ঢোল নিজে পিটায় বেড়াচ্ছেন, আপনি বলে বেড়াচ্ছেন যে আমি ফার্স্ট হয়েছি, ফার্স্ট হয়েছি। অর্থাৎ আপনি নিজেই নিজের ম্যারিট ঘোষণা করে দিলেন। সো সেরকম একটা কথা বলছে, হ্যাঁ, কি হিমসেলফ অ্যানাউন্সড হিজ মেরিট লিস্ট। সে নিজেই তার মেধা তালিকা ঘোষণা করে দিয়েছে। দে দেমসেলফ অ্যাটেন্ডেড আ সেরিমনি। তারা নিজেরাই তাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল। মনে করেন আপনার একটা ছেলে বা একটা মেয়ের বিয়ের আয়োজন করেছেন, সেখানে আপনি আপনার আশেপাশের কিছু রিলেটিভস বা আত্মীয় স্বজনদেরকে নিমন্ত্রণ করেননি, দাওয়াত দেন নাই, নিজেরা নিজেরা বিয়ের কাজ সেরে ফেলছেন, কমপ্লিট করে ফেলছেন। তখন আপনার কিছু রিলেটিভস আপনাদেরকে গালাগালি করছে বা তারা খারাপ কথা বলছে যে মেয়েটাকে বিয়ে দিল আমাদের জানালো না। হ্যাঁ, দে ডিডেন্ট ইনফর্ম আস। তারা নিজেরাই তাদের কাজ শেষ করে ফেলছে, কমপ্লিট করে ফেলছে, তারা নিজেরাই তাদের ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল। দে দেমসেলস অ্যাটেন্ডেড দ্য সিরিমনি। সো এইগুলোকে মূলত ইন্টেন্সিভ বা এমপ্যাথিক প্রোনাউন বলা হয়। এরপর দেখেন এখানে আরেকটা প্রোনাউন আছে,
ইনডেফিনিট প্রোনাউন, ইনডেফিনাইট না, অনেকে ইনডেফিনাইট বলে, ইনডেফিনিট। অনির্দিষ্ট কোনো ব্যক্তি, বিষয় বা বস্তুকে বোঝাতে ইনডেফিনিট প্রোনাউনের ব্যবহার হয়। যেমন এই যে ওয়ার্ডগুলো দেখেন, এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি, someone, everyone, no one, anyone, none, nothing, something, anything, everything. Those are called indefinite pronoun. অর্থাৎ এগুলো কি প্রোনাউন, বসে কোথায়, আমাদের কিন্তু অবস্থান বুঝতে হবে। একটা সেন্টেন্স, আমি এই যে কি শেখাচ্ছি আপনাদের এই ক্লাসগুলো থেকে, একটা সেন্টেন্স বা বাক্যের ফাংশন, একটা সেন্টেন্স বা বাক্যের একটা, সরি, একটা সেন্টেন্স বা বাক্যের ফাংশন, অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্যের ভিতর যে ওয়ার্ডগুলো থাকে তাদের পজিশন, তাদের কানেকশন, কোন ওয়ার্ড অন্য কোন ওয়ার্ডকে কানেক্ট করে, কোন ওয়ার্ড অন্য কোন ওয়ার্ডের জন্য বসে, এবং তাদের অ্যাকচুয়াল মিনিংটা কি। যখন আপনি লং সেন্টেন্স তৈরি করতে যাবেন, অনেক বড় ইংলিশ সেন্টেন্স তৈরি করতে যাবেন, সেটা আপনি পারবেন কিনা। দেখেন, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি ইন লাইফ, প্রত্যেকে জীবনে সুখী হতে চায়। হ্যাঁ, নান ক্যান বিলিভ ইউ, কেউ তোমাকে বিশ্বাস করে না। এনিথিং ইজ ইম্পসিবল। তো এই যে বাক্যগুলো আপনারা এখানে দেখছেন, এই বাক্যে যে সাবজেক্ট এভরিবডি, নান, এনিথিং, এগুলো কিন্তু সাবজেক্ট। তো এই সাবজেক্টগুলোকে সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ধরা হয়। অর্থাৎ আমাদের এটা টেন্সের ক্লাসে আপনারা পাবেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা রুলস আছে বা নিয়ম আছে, সেটা হচ্ছে কোনো বাক্যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তো দেখেন, এই এভরিবডির পরে ওয়ান্টস আছে, ওয়ান্টস এস আছে একটা, এর কারণ হচ্ছে এই এভরিবডি শব্দটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের সঙ্গে তুলনা করা হচ্ছে, এবং এটা কিন্তু একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার বা সেন্টেন্স। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার মানে কি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে তিন প্রকার পার্সন আছে, আই এবং উই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, বাকি সব থার্ড পার্সন। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলতে হি, শি, ইট বা যে কোনো সিঙ্গেল নামকে বোঝায়, রহিম, করিম, জসিম। তো এই যে ওয়ার্ডগুলো এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি, এভরিওয়ান, এই ওয়ার্ডে এভরিবডি দেখে আমাদের মনে হতে পারে যে এটা হয়তো প্লুরাল সাবজেক্ট, বাট না, এটা ইন্ডিভিজুয়াল পার্সনকে ইন্ডিকেট করে। অর্থাৎ এই সাবজেক্টগুলো কিন্তু সিঙ্গুলার, এবং এগুলোকে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে তুলনা করা হচ্ছে। তার মানে এই ওয়ার্ডগুলো যখন সাবজেক্টের স্থানে থাকবে, আমার ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ওই ভার্বের সাথে এস বা ইএস বসে। আমাদের কিন্তু আমরা একটা জায়গায় অনেক ভুল করি, সেটা হচ্ছে ভার্বের সাথে এস দেখলে আমরা অনেকে প্লুরাল ভার্ব ভাবি, বাট না, এই ভার্বের সাথে এস মানে কিন্তু সিঙ্গুলার ভার্ব। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে বসে। নাউনের সাথে যে এসটা থাকে ওইটা প্লুরাল নাউন, কিন্তু ভার্বের সাথে যে এসটা থাকে ওই এস এর মানে হচ্ছে ওটা সিঙ্গুলার ভার্ব, নট প্লুরাল। এই জিনিসটা মনে রাখবেন, আমরা সিঙ্গুলার ভার্ব বলতে ইজ, হ্যাজ, ওয়াজ এগুলোকে চিনি বা জানি, কিন্তু আমাদের যে প্রিন্সিপাল ভার্বগুলো আছে, মেইন ভার্বগুলো আছে, এগুলোর সাথে আমরা এস বা ইএস বসিয়ে থাকি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। তো অনেকে এই জিনিসটা জানে না যে এস বা ইএস বসালে ওইটাকে সিঙ্গুলার ভার্ব বলা হয়, অনেকে এটাকে প্লুরাল ভেবে ফেলে। প্লুরাল হচ্ছে নাউনের ক্ষেত্রে হয়, কোনো নাউনের সাথে এস যুক্ত করলে সেটা প্লুরাল নাউন হয়। এগুলো নিয়ে অনেক আলোচনা আছে, থাকবে, আমি পরে আরো বলবো। এরপর দেখেন রেসিপ্রোকাল প্রোনাউন, বোঝেন এটা কি? পারস্পরিক সম্পর্ক বোঝাতে ইচ আদার এবং অন অ্যানাদার, এই দুইটা প্রোনাউনকে মূলত রেসিপ্রোকাল প্রোনাউন বলে। যেমন তামিম অ্যান্ড রুমি লাভ ইচ আদার ভেরি মাচ, অর্থাৎ তামিম এবং রুমি একে অন্যকে খুব ভালোবাসে। আরেকটা সেন্টেন্স দেখেন এখানে, রুমি, সুমি অ্যান্ড নীলা লাইক অন অ্যানাদার, অর্থাৎ এটা হচ্ছে পারস্পরিক একটা সম্পর্ক, একটা রিলেশন বোঝায়। এখানে দুইজনের মধ্যে সম্পর্ক বোঝাতে ইচ আদার, ইচ আদারের এই এটা কি বলে, প্রোনাউনের ব্যবহার হয়। আর দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে সম্পর্ক বোঝাতে অন অ্যানাদার এর ব্যবহার হয়। অর্থাৎ রুমি, সুমি আর নীলা তিনজন পার্সনকে ইন্ডিকেট করছে, এই জন্য অন অ্যানাদার। তামিম অ্যান্ড রুমি দুইজনকে ইন্ডিকেট করছে, এই জন্য ইচ আদার। একই জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুকে আলাদাভাবে নির্দেশ করতে ইদার নেদার, অর্থাৎ আইদার অর নেইদার নর
আর ইস, এভরি, এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো ব্যবহার করা হয়। যেমন ইদার অফ দ্য টু ম্যান হ্যাজ গান দেয়ার, এদার মানে দুইজনের একজন, অর্থাৎ দুইজন মানুষের ভিতরে একজন সেখানে গিয়েছে। ইদার অফ দ্য টু ম্যান হ্যাজ গান দেয়ার। নেদার অফ দ্য বুক হ্যাজ ফ্যাসিনেটিং, নেইদার, হ্যাঁ, অফ দ্য বুক হ্যাজ ফ্যাসিনেটিং, এটা সম্পূর্ণ নেগেটিভ একটা মিনিং দেয়। অর্থাৎ কোনো বই ভালো ছিল না, চমৎকার ছিল না। ফ্যাসিনেটিং মানে কি? চমৎকার। এস অফ দ্য স্টুডেন্টস, এস অফ দ্য মেম্বার্স হ্যাজ বিন সিলেক্টেড ফর নেক্সট লেভেল। হ্যাঁ, তো এখানে কিন্তু হ্যাজ হচ্ছে, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব হচ্ছে। তাহলে এই বিষয়টা একটু বুঝে রাখেন। এদার অফ, নেদার অফ, ইজ অফ, বা এদার অর নেদার নর, ইজ, এভরি, এই ধরনের যে ওয়ার্ডগুলো থাকে, এই ওয়ার্ডগুলোকেও ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসেবে ডাকা হয়। এবং এখানে একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা নিয়ম আছে। সেটা হচ্ছে এদের পরে নাউন অনেক সময় প্লুরাল হতে পারে, কিন্তু আমার ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হয়। তো সেটা পরে দেখবো আমরা। আগে মেইনলি যে বিষয়টা আমি আপনাদের করতে বলছি সেটা হচ্ছে, দেখেন, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে বুঝবেন। যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট এগুলোর প্রিপারেশন নিচ্ছেন, যারা মনে করেন গ্রামারটা আমার ডিটেলসে শেখা দরকার বা শেখা উচিত, এই ফাইলটাতে টোটাল 8টা পৃষ্ঠা আছে, জাস্ট 8 পেজ। এই 8টা পৃষ্ঠা যদি আপনি ভালোভাবে ডেভেলপ করতে পারেন, ভালোভাবে পড়তে পারেন, এবং আমার এই লেকচারটা যদি আরেকবার শোনেন, এই প্রোনাউন সম্পর্কে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। এই প্রোনাউনের সমস্ত কনফিউশন দূর হবে। আমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ফেস করি, আমরা সেগুলোর বই পড়ি, অর্থাৎ কম্পিটিটিভ এক্সাম, জব ইংলিশ, সস ইংলিশ, বিভিন্ন ধরনের বইগুলো আমরা পড়ে থাকি। এবং এই কম্পিটিটিভ এক্সামের বইগুলোতে কিভাবে দেওয়া থাকে একটা টপিক, মনে করেন এই প্রোনাউনের একটা চ্যাপ্টার আপনি বের করলেন, তার এমসিকিউ থাকে, তাই না? এবং তার অপশন থাকে, উত্তর দেওয়া থাকে, উত্তরটা কেন হলো তার ব্যাখ্যা করা থাকে। এবং এভাবে আমরা ওই এমসিকিউ গুলো পড়ি। এমসিকিউ গুলো কোনগুলো? যেগুলো বিভিন্ন এক্সামে বারবার এসেছে সেই ধরনের এমসিকিউ গুলো থাকে, কারণ ওই ধরনের কোশ্চেন গুলো রিপিট হয়। তো এইভাবে পড়ে আমরা এক্সাম দিই বিভিন্ন জায়গায়। তো ওইটা পড়ার থেকে আপনি যদি এই ফাইলটা, অর্থাৎ মেইন যে ফাইল, এই অথেন্টিক ফাইলটা যদি একবার পড়েন, প্রোনাউন সম্পর্কে যদি একটা ক্লিয়ার কনসেপ্ট রাখেন, তাহলে যে কোনো এমসিকিউ আপনি ওই বই দেখে তখন নিজে সলভ করে দেখবেন, আপনি অ্যান্সার করতে পারবেন। তো এইটা একটু করার চেষ্টা করতে হবে। আর যারা গ্রামার শিখতে চান না, আমি আপনাদের একটা কথা বলেছিলাম, আমার এই কোর্সটা প্রত্যেকের জন্য পারফেক্ট বা অ্যাপ্রোপ্রিয়েট। তো যারা গ্রামার শিখতে চান না, যারা মনে করেন শুধু স্পোকেন ইংলিশ শিখবো, আমি ইংলিশে কথা বলা শিখবো, আমার এত গ্রামার দরকার না, তারা কি করবেন? আমি বারবার বলছি, আমার এই কোর্সের জন্য আলাদা একটা খাতা তৈরি করে রাখবেন। আবারও বলছি, সেই খাতায় বড় করে উপরে হেডলাইন দিবেন নাউন, এরপরে দিবেন প্রোনাউন, এবং এই প্রোনাউনের ভিতর থেকে কোনো ক্লাসিফিকেশন মুখস্থ করতে হবে না। এই প্রোনাউনের যে এক্সাম্পলগুলো আছে, এই এক্সাম্পলগুলো একটা খাতায় লিখবেন। এটা হচ্ছে আপনার ভোকাবুলারি ডেভেলপমেন্টের জন্য, রাইটিং এবং স্পিকিং এর জন্য। যারা মনে করেন আমি ভোকাবুলারি পারি না, ভোকাবুলারি ডেভেলপমেন্টটা এই পার্ট অফ স্পিচের সাহায্যে, পার্ট অফ স্পিচ ধরে ধরে ভোকাবুলারি পড়তে হয়, তাহলে সেখানে দ্রুত ডেভেলপ করা যায়। যেমন এখানে 8 প্রকার প্রোনাউন আছে, এখন এক একটা প্রোনাউনের মনে করেন 8টা করে আপনার ইয়ে আছে, উদাহরণ আছে, বা 5টা করে উদাহরণ আছে। হ্যাঁ, তো 5টা করে হলে 5টা 40টা এক্সাম্পল হতে পারে, বা 6টা করেও যদি থাকে, ধরেন টোটাল 50টা, 50টা এক্সাম্পল এই পিডিএফ ফাইলে আপনি পাবেন, 50টা উদাহরণ। ঠিক আছে? এই 50টা এক্সাম্পল আপনি আপনার একটা খাতায় উঠাবেন। এই প্রোনাউন সেই প্রোনাউন, কোনো প্রোনাউনের ক্লাসিফিকেশন মুখস্থ করতে হবে না, কোনো কিছু না। জাস্ট এই এক্সাম্পলগুলো খাতায় উঠাবেন। খাতায় উঠানোর পর যেগুলোর বাংলা অর্থ জানেন না, সেইটা আপনি লিখবেন। এটা লিখলে কি হবে? একটা, এই প্রোনাউনের জায়গাটা সম্পর্কে আপনার ক্লিয়ার একটা কনসেপ্ট আসবে। এবং এটা যখন আসবে, একটা সেন্টেন্সের শুরুর জায়গা এবং শেষের জায়গা নিয়ে আপনার আর সমস্যা হবে না। যে কোনো বাক্য লিখতে গেলেই প্রোনাউনের ব্যবহার করতে হয়। অর্থাৎ একটা বিষয় একটু মনোযোগ দেন আগে, এখানে যে ক্লাসিফিকেশন গুলো আছে কোনগুলো? এই যে আই, উই, ইউ, হি, শি, দে, ইট, হু, হুইস, হোয়েন, হোয়াট,
where, whom, my, our, your, their, everybody, somebody, nobody, someone, no one, someone, something, these, that, those, these, either or, neither nor, every, on another, তারপর হচ্ছে এখানে ইচ আদার। এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলোর সঙ্গে কিন্তু আপনারা পরিচিত। এই ওয়ার্ডগুলো কিন্তু আপনারা চেনেন, বিভিন্ন সময় রাইটিং বা স্পিকিং এ ব্যবহার করতে দেখছেন, গ্রামারে দেখছেন। কিন্তু আমি কি বলতে চাচ্ছি, এই এই ওয়ার্ডগুলোর অ্যাকচুয়াল পজিশন, অ্যাকচুয়াল অবস্থানটা জানতে হবে। এই যে শব্দগুলো, এই শব্দগুলো মূলত বসে কোন জায়গায় একটা সেন্টেন্সের, এইটা যদি আমরা জেনে ফেলতে পারি, তাহলে কিন্তু সেন্টেন্স বা বাক্যের শুরু এবং শেষের জায়গাটা নিয়ে প্রবলেম হবে না। এই শব্দগুলো কোথায় বসে, একদম শুরুতে সাবজেক্টের স্থানে বা ভার্বের পর অবজেক্টের স্থানে। কোনটা বলছি দেখেন, আবারও বোঝেন, এই আই, উই, ইউ, হি, শি, দে, ইট, মি, হিম, হার, আস, মাই, ইয়োর, আওয়ার, দেয়ার, মাইন, আওয়ার্স, মাইসেলফ, হিমসেলফ, দেমসেলফ, দিস, দ্যাট, দোজ, দিস, এভরিবডি, সামবডি, নো ওয়ান, সামওয়ান, সামথিং, এভরিথিং। এরপর হচ্ছে ইচ আদার, অন অ্যানাদার, এভরি, আইদার অর নাইদার নট। এই যে ওয়ার্ডগুলো, ওয়ার্ডগুলো কিন্তু আমরা মোটামুটি চিনি বা পরিচিত, বাট এদের প্লেসটা কোথায়, একটা সেন্টেন্স বা বাক্যে এদের অবস্থানটা কোথায়? শুরুতে, একদম শুরুতে সাবজেক্টের স্থানে। আবারও বলছি, একদম শুরুতে সাবজেক্টের স্থানে বা ভার্বের পর অবজেক্টের স্থানে। তার মানে এই এই আটটা ক্লাসিফিকেশনে যদি এক একটায় যদি 6টা 7টা করে এক্সাম্পল থাকে, টোটাল যদি 50টা এক্সাম্পলও হয়, এই 50টা এক্সাম্পল আপনি একটা খাতায় উঠাবেন, এবং সেইখান থেকে যে এক্সাম্পলটার বাংলা জানেন না, সেটা আপনাদের মোবাইলে ডিকশনারি আছে, ডিকশনারি দিয়ে সার্চ দিয়ে বাংলাটা একটু বের করে নেবেন। এবং এটা মনে রাখবেন, এই 50টা এক্সাম্পল যখন আপনার জানা হয়ে যাবে, একটা সেন্টেন্সের শুরুর জায়গাটা এবং শেষের জায়গাটা নিয়ে আপনার কিন্তু আর কোনো সমস্যা হবে না, নতুন আর কোনো ওয়ার্ড নিয়ে আসতে হবে না। এই 50টা এক্সাম্পলের ভিতর দিয়ে আপনি যে সেন্টেন্সে লিখতে যান না কেন ইংলিশে, বা বলতে যান না কেন, এদের বাইরের কোনো ওয়ার্ড আপনার ব্যবহার করার প্রয়োজন হবে না, যদি সেখানে প্রোনাউন বসাতে হয়। প্রোনাউন ছাড়া আর কি বসতে পারে? আর নাউন বসে, যেটা গত ক্লাসে বলছিলাম। তো প্রোনাউনের ব্যবহারটা এইভাবে কাভার করতে হবে। তাহলে কি বললাম, যারা গ্রামার শিখতে চান, গ্রামার যারা পড়বেন, তারা ডিটেলসে ফাইলটা পড়বেন। যারা গ্রামার ডেভেলপ করতে চান না, গ্রামার যাদের দরকার না, প্রোনাউন বলে বড় করে হেডলাইন দিয়ে একটা খাতায় এই প্রত্যেকটা প্রোনাউনের যে ক্লাসিফিকেশন গুলো আছে, সরি মানে যে এক্সাম্পল গুলো আছে, সেই এক্সাম্পল গুলো একটা খাতায় একটু উঠাবেন। যেটার বাংলা জানেন না, সেটা প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, মোবাইলের ডিকশনারি দিয়ে সার্চ দিয়ে সেটার বাংলাটা আপনারা একটু লিখবেন। এইভাবে এই জায়গাটাকে কাভার করতে হবে। কেউ কি আমার কথাটা বুঝতে পারছেন আমি কি বলছি? বোঝা যায় আমার কথাটা? হ্যাঁ, স্যার বুঝতে জাস্ট পারছি। এইটুকু, এইটুকু কাজ আপনাদের একটু করতে হবে। আরেকটা কথা বলে রাখি, জাস্ট এক মিনিট। এখানে আপনারা ক্লাস করছেন অনলাইনে। আমি যখন আপনারা ফ্রি ক্লাসে যুক্ত হয়েছিলেন, আমি প্রথমেই বলছিলাম আগে কিছু গ্রামাটিক্যাল ক্লাস নিব। তো এই গ্রামার ক্লাসগুলো আপনারা জানেন প্রত্যেকেই যে একটু হার্ড, একটু কঠিন, ওইভাবে হয়তো বোঝা নাও যেতে পারে। তো সবাই সমানভাবে এটা নিতে পারবে না। এখন আমরা সারাদিন বিভিন্ন কাজে, বিভিন্ন জায়গায় ইনভলভ থাকি, তাই না? এবং রাতের বেলায় আপনারা এই টাইম, ফ্রি টাইমটাকে কাজে লাগিয়ে ক্লাসটা করতে আসছেন। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু প্রবলেম থাকে, সমস্যা থাকে। বিভিন্ন সমস্যা, কারো টাকা পয়সার সমস্যা, কারো পারিবারিক সমস্যা, আহ কারো রিলেশনশিপ জনিত সমস্যা। এক একজন এক এক ধরনের প্রবলেম আমরা ফেস করি। এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে বুঝবেন আমার কথাগুলো। এই প্রবলেমগুলো আমরা সারাদিন ডে টু ডে লাইফে এক একজনের জীবনে এক এক ধরনের প্রবলেম থাকে। সেগুলো স্কিপ করে আপনি যখন এই ক্লাসটা করতে আসছেন, এটা একটা গ্রামাটিক্যাল ক্লাস। হয়তো আপনি, আমি পড়ালাম, আপনি মনোযোগ দিয়ে এটা দেখছেন বা আমার কথাগুলো শুনছেন, শুনতে শুনতে আপনার মন মাইন্ডটা কিন্তু অন্যদিকে চলে যেতে পারে। আপনার চোখ এখানে আছে, কান দিয়ে শুনছেন, বাট ওই শোনাটা আপনি ধরে রাখতে পারছেন না। আপনার মাথায়, আপনার ব্রেনে অন্যান্য চিন্তা ভাবনা চলে আসছে। আপনি দেখছেন, শুনছেন, বাট সেটা আরেক কান দিয়ে বের হয়ে যাচ্ছে। আবার যখন আমি একটু জোরে কথা বলছি, জোরে ফোকাস দিচ্ছি, আবার আপনি এই জায়গাটাতে মনোযোগ দিচ্ছেন। আবার আপনার মন সরে যাচ্ছে, অন্য জায়গায় মন চলে যাচ্ছে। আবার আমি যখন একটু ফোকাস দিচ্ছি, একটু জোরে কথা বলে উঠছি যে এটা ইম্পর্টেন্ট, তখন আপনি আবার এখানে মনোযোগ দিচ্ছেন। এইভাবে হয়তো আপনি এখন 70% বুঝতে পারছেন এবং 30% এই ফাইলটা বুঝতে পারেননি। আমার কথাটা মনোযোগ দিয়ে বোঝেন, এটা সাইকোলজিক্যাল থিংস, এগুলো হয়ে থাকে, হ্যাঁ। তো এখন মনে করেন আপনি 30% বুঝতে পারেননি।
সেইটুকু না পারার জন্য আপনি কি করবেন, যে স্যার তো রেকর্ড ক্লাস দিবে, পিডিএফ ফাইল দিবে, আমি ক্লাস দেখে নিলে হবে। এখন দেখেন, আমি তো একবার ক্লাস নিচ্ছি, আপনি তো একবার লাইভ ক্লাসে জয়েন করছেন। যখন আমি রেকর্ড আমি পাঠাবো, তো আবার যখন ওই রেকর্ডটা দেখবেন, আপনার অনেক বেশি সময় চলে যাবে। এবং আবার যখন রেকর্ডটা দেখবেন আপনার অনেক বেশি সময় চলে যাবে, এবং ওই সেম থিংসটাই আপনার সঙ্গে ঘটবে। আপনি হয়তো মোবাইলে প্লে করছেন, আপনি ওটা দেখতেছেন, বাট আপনার ব্রেনে অন্য কিছু তো দেখছেন, কান দিয়ে শুনছেন, অন্য কান দিয়ে বের হয়ে যাচ্ছে, বারবার দেখছেন, তারপরেও মনে হচ্ছে আমি তো পারতেছি না, আমার তো হচ্ছে না, কারণ আপনার মনোযোগটা এখানে নেই। এবং গ্রামাটিক্যাল ক্লাস একটু কঠিন, একটু হার্ড। তো এর জন্য যাদের সময় আছে, যারা পুরো ক্লাস মিস করছেন, তারা ভিডিও দেখবেন। বাট ভিডিও দেখার থেকে এই ফাইলটা যদি আপনারা একটু রিড আউট করেন, পড়েন, যেহেতু একবার লাইভ ক্লাস করছেন, এখানে বাংলায় লেখা আছে সবকিছু, নিজেরা পড়লে না বোঝার কিছু নেই। জাস্ট 8টা পৃষ্ঠা আছে, 8টা পৃষ্ঠা পড়তে এক একটা পৃষ্ঠা মাত্র 2 মিনিট টাইম লাগে। অর্থাৎ হয়তো 20 মিনিটের ভিতর সর্বোচ্চ আপনি এই ফাইলটা পড়ে কভার করতে পারবেন। এটা যদি আপনারা ভিডিও দেখার থেকে, ভিডিও দেখাটাকে অ্যাভয়েড করে যদি এটাকে একটু রিড আউট করেন, এই ফাইলটা যদি আপনারা পড়েন, সেটা বেশি ভালো হবে। অর্থাৎ যতটুকু আপনি বুঝতে পারেননি বা নিতে পারেননি, এটা যখন আপনি চোখ দিয়ে দেখবেন, একটু লাউডলি পড়বেন, ওইটা আপনার ব্রেনের ভিতর যাবে। হ্যাঁ, ব্রেনের ভিতরে ওটাকে আপনি ক্যাপচার করে নিতে পারবেন। বাট ভিডিও দেখলে সেম থিংসটা হবে। যারা একদমই ক্লাস মিস করবেন তারা ভিডিও দেখবেন, যারা একবার লাইভ ক্লাস করছেন তারা ফাইলটা পড়ার চেষ্টা করবেন। এবং এটা পড়ার জন্য আহামরি আলাদা টাইম বের করতে হবে না। আপনি রাতে ঘুমাতে যাচ্ছেন, দেখি আজকে কি পড়াইছিল বা গতকাল কি পড়াইছিল, ওই ফাইলে কি ছিল একটু দেখি তো। ঘুমানোর আগে জাস্ট মোবাইলের ভিতর থেকে আপনি একটু স্ক্রল করেন, বা ভোরবেলায় ঘুম থেকে উঠছেন, উঠে আপনি আগে এখানে আসেন, যে গতকাল তো স্যার ক্লাস নিয়েছিল, দেখি ওর ভিতরে কি ছিল। 10-15 মিনিট ঘুম থেকে উঠে ওই বেডে শুয়ে থাকা অবস্থায় আপনি যদি একবার একটু চোখ বুলান, একবার একটু স্টাডি করেন, যতটুকু স্কিপ করে গেছেন, যতটুকু বুঝতে কষ্ট হয়েছে, দেখবেন ওটা আপনি বুঝে নিতে পারবেন। যাদের টাইমের অভাব, যারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তাদেরকে মেনশন করে কথাগুলো বলছে। আর যাদের হিউজ টাইম আছে পড়াশোনা করার, স্টাডি করার, তারা এগুলো পড়বেন। এগুলোর পাশাপাশি আমি ওই যে স্পোকেনের হ্যাক ফাইল নামের একটা ফাইল দিয়েছি, যেখানে প্রোনাউন্সিয়েশন প্লাস টাং টুইস্টার ছিল। এখানে অনেক ভালো ভালো রুলস রেগুলেশন আছে। নিজের মতো করে পড়তে চাইলে সেগুলো পড়তে পারবেন আমার এই ক্লাসের পাশাপাশি। যাদের টাইম আছে তাদের কথা আলাদা, কিন্তু যাদের টাইম নেই তাদেরকে আমি বলছি, রাতে ঘুমানোর টাইমে বা ঘুম থেকে ওঠার টাইমে জাস্ট এটা ওপেন করে একটু পড়বেন। এবং ভিডিও দেখার থেকে রিড আউট করলে সময়ও কম লাগবে, এবং এটা ভালোভাবে ব্রেনের ভিতরে যাবে, আপনি ধরে রাখতে পারবেন। আমার কথাগুলোকে বুঝতে পেরেছেন কি বললাম? হ্যাঁ, জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। গুড। জি স্যার, বুঝতে এই পারছি। কাজটা একটু করতে হবে। আর আবারও বলছি, গ্রামাটিক্যাল ক্লাস একটু কঠিন হতে পারে, বাট বিষয়গুলোর সঙ্গে পরিচিত হতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, এই কি যেন বলতে চাচ্ছিলাম, আর 2 থেকে 3টা ক্লাস হয়তো একটু কষ্ট করে করতে হবে, তারপরে আমি স্পোকেনের ভিতর মুভ করব। তখন এগুলো আরো ভালোভাবে দেখতে পারবেন। দেন অ্যাডভান্স গ্রামার স্পোকেনটা কভার করার পর আমি করব। সো দ্যাটস অল ফর টুডে।